This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি নিউজ টপ 9। এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। তিলোত্তমা কাণ্ডে টিভি9 বাংলার হাতে আবারও মোড় ঘোরানো তথ্য। আরজিকরের সেমিনার কক্ষই কি প্রকৃত ঘটনাস্থল? প্রশ্ন তুলে দিল দিল্লির সিএফএসএল এর রিপোর্ট। বড় খবর, বিস্ফোরক নথি টিভি9 বাংলার হাতে। ঘটনাস্থল কি তাহলে সাজানো? জল্পনা ক্রমশই তীব্র হচ্ছে। সেমিনার রুমে কি ক্রাইম সিন, নাকি অন্য কোনো ঘর, অন্য কোনো ফ্লোর? তিলোত্তমা ধর্ষণ খুনে এ নিয়ে প্রথম দিন থেকেই প্রশ্ন তুলেছিল টিভি9 বাংলা। অবশেষে সেই প্রশ্নেই শিলমোহর দিল কেন্দ্রীয় সংস্থা। সেমিনার রুম যেখান থেকে তিলোত্তমার দেহ উদ্ধার হয়েছিল, তার লাগোয়া নার্সিং স্টেশন, এমডিআর, করিডোর এবং আরও যে সংলগ্ন এলাকা রয়েছে, বাথরুম, যে বাথরুম ভেঙে ফেলা হয়েছিল, সেই সমস্ত জায়গা 3.5 ঘন্টারও বেশি সময় ধরে সিএফএসএল এর টিম জরিপ করে। যে সিএফএসএল সিবিআইকে জানিয়েছে যে সেখানে যে দেহ পড়েছিল তিলোত্তমার দেহ, তার যে আঘাতের চিহ্ন, সেখান থেকে যে স্ট্রাগল, যে ফাইট হওয়ার কথা অভিযুক্তের সঙ্গে, তার কোনো চিহ্ন, কাঠের যে পোডিয়ামের ওপরে তিলোত্তমার দেহ পড়েছিল, সেই ম্যাট্রেস এবং কাঠের পোডিয়াম এবং সংলগ্ন ওই সেমিনার কক্ষ চত্বর, কোথাও কোনো চিহ্ন নেই, কোনো স্ট্রাগলের চিহ্ন নেই, কোনো ফাইটের চিহ্ন নেই। আর সেখান থেকেই ফরেন্সিক বিশেষজ্ঞরা বলছেন, এই কথা যখন বলা হচ্ছে তখন সেমিনার কক্ষ আদৌ ঘটনাস্থল কিনা সেই বিষয়টিও প্রশ্নের তালিকার মধ্যে ঢুকে পড়ছে এবং তার একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। এইখানেতে বডিটা ছিল বলা হচ্ছে এবং ম্যাট্রেসের সব ওর কতগুলো দাগ চিহ্ন এ সমস্ত দেখা গেছে। এই দুটোর সঙ্গে কিন্তু বডিতে যে সমস্ত ইনজুরি দেখা গেছে পোস্টমর্টম রিপোর্টে, তার সঙ্গে সামঞ্জস্য নেই। হ্যাঁ, তাই জন্য একটা সন্দেহের উদ্রেক হচ্ছে যে এইটাই সিন অফ ক্রাইম বা প্লেস অফ অকারেন্স কিনা। অন্য কোনো জায়গায় ধর্ষণ এবং খুন করে নির্যাতিতার দেহ সেমিনার রুমে রেখে যাওয়া হয়েছিল, এমন আশঙ্কা শোনা গিয়েছিল নাগরিক সমাজ এবং চিকিৎসকদের একাংশের মুখেও। ঘটনাস্থল নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন তিলোত্তমার মা বাবাও। সিএফএসএল দিল্লির চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আসার পর তাদের কি বক্তব্য? বডি দেখেছে বা পরে বিভিন্ন ছবির মাধ্যমে আমরা যেটা দেখেছি, সেখানে দেখা যাচ্ছে যে ম্যাট্রেসে ফাইটিংয়ের সত্যিই তো চিহ্ন নেই। তাহলে আমরা যেটা মনে করেছিলাম বা দেখেছিলাম, তদন্তে তো সেই জায়গাটাই উঠে আসছে। কিন্তু সিবিআইয়ের এই জায়গাটাকে সামনে রেখে যে তৎপরতার প্রয়োজন ছিল, তাহলে প্লেস অফ অ্যাকারেন্স কি অন্য জায়গায়? এই প্রশ্ন তো তাদের মনে স্বাভাবিকভাবেই আসা উচিত ছিল। আরজিকর মামলায় ইতিমধ্যেই শীর্ষ আদালতে একাধিক স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই, যা দ্বিতীয়টি দেখে তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের পর্যবেক্ষণ ছিল। সিবিআই রিপোর্টে যা লিখেছে তা খুবই ডিস্টার্বিং। এরকম কিছু ঘটেছে তা জানতে পেরে আমরা খুবই উদ্বিগ্ন। স্বাভাবিকভাবেই জল্পনা ছড়িয়েছে সেমিনার হল সংক্রান্ত রিপোর্ট দেখে কি উদ্বেগ প্রকাশ করেছিলেন চন্দ্রচূড়? সেখান থেকেই প্রশ্ন উঠছে, সিএফএসএল রিপোর্ট পেয়ে সিবিআই তাহলে 3 মাসে কি করলো? আমাদের সিবিআই যদি চাইতেন, তারা যদি সদিচ্ছা প্রকাশ করতেন, তারা এইগুলিকে নিয়ে যা যা চার্জশিট, যেরকম চার্জশিট দেওয়ার প্রয়োজন সব দিতে পারতেন। কিন্তু তাদের ভূমিকাগুলি নিয়ে আমাদের সেজন্যই প্রশ্ন উঠেছে। 48 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে ধরলো, আজকে 100 দিন পেরিয়ে যাওয়ার পরও সিবিআই তার থেকে অ্যাকচুয়াল এগোতে পারলো না। তাহলে এই সমস্তটাই আপনার উত্তর দেওয়ার কথা কিন্তু সিবিআই। তাই আমার সিবিআইয়ের কাছে দাবি, হয় তো প্রশ্নের উত্তর দাও, আর নইলে স্বীকার করে নাও যে আর অতীতের সমস্ত কেসগুলোর মতো এটাও তোমরা সুরাহা করতে পারবে না এবং এই তদন্তভার রাজ্য সরকারকে হস্তান্তর করো। ক্যামেরায় গৌরবের সঙ্গে সৌরভ দত্তের রিপোর্ট, টিভি9 বাংলা। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ শাসক দলের সাংসদ। বড় খবর, রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ শাসক দলেরই সাংসদ। জেলার হাসপাতালগুলোর বিল্ডিং বড় কিন্তু ডাক্তার নেই মন্তব্য করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, জেলায় যে হাসপাতালগুলো আছে তার বিল্ডিংগুলো বড় কিন্তু ডাক্তার নেই। ডাক্তার না থাকায় জেলার হাসপাতালগুলোয় চিকিৎসা হয় না অভিযোগ করছেন হুগলির তৃণমূল কংগ্রেস সাংসদ। ঠিক কি বলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়, শুনুন। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবো যাতে
কিছু ভালো পটেনশিয়াল যারা একটুখানি ব্রিলিয়ান্ট ডক্টরস আছেন তারা যেন আমাদের ডিস্ট্রিক্ট নিয়ে একটু ভাবেন, শুধু শহর কেন্দ্রিক যাতে না হয়ে যান। সেই জন্য আমি চাই যে ভালো ভালো ডক্টরসরা আসুক আমাদের হাসপাতালগুলোতে, তাহলে একটুখানি বড় বড় হাসপাতাল আমরা রেডি করছি কিন্তু সেখানে ডাক্তার নেই, তাহলে সেবার জন্য যদি সেবাই না দিতে পারলাম তাহলে মানুষ তো সবসময় সেই কলকাতাতে তাদের কষ্ট করে ছুটতে হচ্ছে, তারপরে রাস্তা যেতে অঘটন ঘটে যাচ্ছে। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল দা, শুভজিৎ রয়েছে। সজল দা, আপনারা এতদিন যে অভিযোগ করতেন শাসক দলের সাংসদ, তার মুখে হতে পারে একই বক্তব্য। আমি বলছি উনি জানেন তো যে উনি এখন কোন দলে আছেন? ফার্স্ট আমি এটা জিজ্ঞাসা করছি, উনি এটা জানেন তো? সেটা ওনার মনে আছে তো যে দিদি নাম্বার 1-এর সেটে উনি দাঁড়িয়ে নেই? উনি এখন এমপি নাম্বার 1 হতে চলেছেন পশ্চিমবঙ্গের 1 নম্বর। আমার বক্তব্য হচ্ছে উনি যেটা বলেছেন আমি তো তার সাথে, আমরা সবাই তার সাথে একমত যে বিরাট বিরাট বিল্ডিং, কিন্তু ভেতরে তো মৃত্যুপুরী। হ্যাঁ, বেডগুলো খাঁ খাঁ করে। আমি দায়িত্ব নিয়ে বলছি, হাসপাতালের ডিস্ট্রিক্ট জেলা হসপিটালগুলোর বেডগুলো রুগীর মানে প্রত্যাশায় খাঁ খাঁ করছে, একটা জায়গায় রুগী নেই, কারণ ডাক্তার নেই, চিকিৎসা করবে কে? আচ্ছা, ডাক্তার বাবুদেরকে উনি স্মরণ করাচ্ছেন, আপনারা একটু জেলার হাসপাতালের কথা ভাবুন তো। যাকে স্মরণ করানোর কথা সেই মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রীকে কেন উনি স্মরণ করাচ্ছেন না? আজকের পরে আপনি এই যে এতক্ষণ ওনার বক্তব্যটা চালালেন, সজলদা, খুব সম্ভবত যেটুকু শুনলাম তাতে মনে হয়েছে যে উনি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এমন একটা কিছু বলেছেন। আসলে উনি জানেন না স্বাস্থ্যমন্ত্রীটাকে। যদি উনি জানতেন স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে ওনার ঘাড়ে অতগুলো মাথা হবে না যে এটা নিয়ে উনি কথা বলবেন। আমি বলছি কোট আনকোট, আপনি এই কথাটা সেভ করে রাখুন, যদিও সবই থাকে আর্কাইভে, আবার চালাবেন দয়া করে। কয়েক ঘন্টা অপেক্ষা করুন, কালকে সকাল পেরোবে না, আপনার কাছে রিজয়েন্ডার আসবে আমার কথার মানে ভুল হয়েছে। উনি কথার ডিগবাজি খাবেনি। তৃণমূলের যারা আছে, অলিম্পিকে যদি ডিগবাজির কম্পিটিশন হয় না, এদের পাঠাবেন, দেখবেন ফ্রন্ট রোল যেমন দেয় ব্যাক রোলও তেমন দেয়। এদের থেকে বড় ডিগবাজি খাওয়া কাউকে পাবেন না। ও কিছুদিন আগেও কিলো কিলো কান্না, টন টন জল, তারপরে হচ্ছে ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, এখন করে দিয়েছে স্বাস্থ্যের অস্বাস্থ্যকর পরিস্থিতি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সজলদা। বড় খবর, রাজ্যের শাসক দলের সাংসদ তিনি রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। তিনি বলছেন হাসপাতালগুলো, জেলার হাসপাতালগুলোয় কোনো চিকিৎসা হয় না। অভিযোগ করছেন হুগলির সাংসদ, বলছেন বড় বড় বিল্ডিং হয়েছে। ঠিক কি বলেছেন শোনাই আরেকবার। স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করবো যাতে কিছু ভালো পটেনশিয়াল যারা একটুখানি ব্রিলিয়ান্ট ডক্টরস আছেন তারা যেন আমাদের ডিস্ট্রিক্ট নিয়ে একটু ভাবেন, শুধু শহর কেন্দ্রিক যাতে না হয়ে যান। সেই জন্য আমি চাই যে ভালো ভালো ডক্টরসরা আসুক আমাদের হাসপাতালগুলোতে, তাহলে একটুখানি বড় বড় হাসপাতাল আমরা রেডি করছি কিন্তু সেখানে ডাক্তার নেই, তাহলে সেবার জন্য যদি সেবাই না দিতে পারলাম তাহলে মানুষ তো সবসময় সেই কলকাতাতে তাদের কষ্ট করে ছুটতে হচ্ছে, তারপরে রাস্তা যেতে অঘটন ঘটে যাচ্ছে। এই মুহূর্তে টেলিফোনে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়। ডক্টর বন্দ্যোপাধ্যায়, শুভজিৎ রয়েছি। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনি তো পুরোটাই শুনলেন। আপনারা বিভিন্ন সময় পথে নামেন, আন্দোলন করেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যাতে সার্বিক একটা উন্নতি হয়। রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের নেতারা যে অভিযোগ করতেন, আজকে কার্যত সেই একই শব্দ প্রয়োগ করছেন রাজ্যের শাসক দলের সাংসদ ডক্টর বন্দ্যোপাধ্যায়। মাননীয় সাংসদকে আমরা ধন্যবাদ জানাই যে অবশেষে একটা সত্যি কথা তিনি বললেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। আমরা বহুদিন থেকে বলছিলাম জেলা এবং মহকুমা স্তরে যে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা, সামগ্রিকভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাই পচে গেছে, ভেঙে পড়েছে, এবং জেলা মহকুমার স্তরের অবস্থাটা হচ্ছে খুব ভয়ঙ্কর। এবং এখানে হচ্ছে যে আমরা বারবার বলেছি যে নিয়মিত চিকিৎসক নিয়োগ, সেটা এই সময়টার মধ্যে একেবারেই তার মানে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পুরো ব্যবস্থাটাই হচ্ছে যে যারা সিনিয়র রেসিডেন্ট, যারা তাদেরকে ওই বন্ড পিরিয়ডের মধ্যে এইটা দিয়ে তাদেরকে স্পেশালিস্ট মেডিকেল অফিসারের কাজ করিয়ে কোনো রকমের কাজ চালানোর ব্যবস্থা হচ্ছে। জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের নিয়োগ নেই। অন্য স্তরের যে সমস্ত স্বাস্থ্যকর্মী আছে তাদের নিয়োগ নেই। সামগ্রিকভাবে একটা চূড়ান্ত অরাজকতা এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং যদি ওই যেটা উনি খুব সঙ্গতভাবেই বলেছেন যে শুধু বিল্ডিং কিছু হয়েছে নাকি, উনি বলেছেন শুনলাম আমি, বিল্ডিং হয়েছে এটা ঠিক, কিন্তু সেই বিল্ডিংগুলিতে চিকিৎসা করার জন্য যে রকমের চিকিৎসক প্রয়োজন, সেই চিকিৎসক নিয়োগের জন্য এবং স্থায়ী চিকিৎসক নিয়োগ, যেটা আরো গুরুত্বপূর্ণ বিষয়, যে এটা একেবারেই আমি বন্ডেড কিছু সিনিয়র রেসিডেন্ট দিয়ে আমি স্থায়ী চিকিৎসকদের যে প্রয়োজন সেটাকে পূরণ করব, এইটা একেবারেই প্রমাণ করে যে রাজ্যে যারা স্বাস্থ্য ব্যবস্থাকে যারা পরিচালনা করছেন
তাদের দূরদৃষ্টিতার কতটা অভাব শুধু নয়, তারা হচ্ছে, আমার ধারণা তারা একটা দূরভিসন্ধি কোথাও একটা কিছু আছে যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটা আরো ভেঙে পড়ুক, তাহলে হচ্ছে যে বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ ডক্টর বন্দ্যোপাধ্যায়, অসংখ্য ধন্যবাদ। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। দুর্গাপুর ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিজ এক্সপার্ট কমিটি স্বাস্থ্য পরীক্ষার কাজ করবে। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্ত, এই ধরনের কমিটি কি আছে? তারা কি নিয়ম মতো কাজ করে একটা নির্দিষ্ট শিডিউল মেনে, নাকি কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলে বা এরকম কোনো বিপর্যয় ঘটলে তারপরেই কমিটি সজাগ হয়ে গিয়ে কাজ করে? শুভজিৎ, দেখো, যেটা কেএমডিএ সূত্রের খবর, এই কমিটি রয়েছে যেটা ব্রিজ কমিটি নামে, যার মধ্যে রেল কেএমডিএ এবং অন্যান্য পুরসভা সহ বিভিন্ন অভিজ্ঞ আধিকারিকরা রয়েছে। যেটা জানা যাচ্ছে যে দুর্গাপুর ব্রিজের তলায় যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাতে তাপের জেরে দুর্গাপুর ব্রিজের অনেকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে কমিটি, তারা 7 দিন ধরে হেলথ অডিট করবে এবং হেলথ অডিট করার পর যদি দেখা যায় সেখানে বিভিন্ন অংশ বেঁকে গিয়েছে, তাহলে কিন্তু দুর্গাপুর ব্রিজ ভেঙে ফেলা হতে পারে। অর্থাৎ মাঝিহাট ব্রিজের পর আবারও দুর্গাপুর ব্রিজ ভাঙা হতে পারে বলে এমনই আশঙ্কার কথা জানা গিয়েছে কেএমডিএ সূত্রে। শুভজিৎ, ধন্যবাদ সায়ন্ত।